হ্যালো এভরিওয়ান। আজ থেকে চলবে একটা নতুন হরর সিরিজের এপিসোড বাই এপিসোড এক্সপ্লানেশন। সিরিজের নাম ফ্রম। এটা অ্যামাজন প্রাইম ভিডিওতে তোমরা দেখতে পারো। এই সিরিজের আইএমডিবি রেটিং 7.8/10 এবং রটন টমেটোজে 96% ফ্রেশ, মানে সুপার ফ্রেশ, বুঝতেই পারছো। এই সিরিজে 3টে সিজন আছে। আমরা সিজন 1, যেটা 2022-এ রিলিজ করেছে, সেখান থেকেই গল্প শুরু করব। সিজন 1-এ মোট 10টা এপিসোড আছে। আমি প্রত্যেক ভিডিওতে 2টো করে এপিসোড তোমাদের এক্সপ্লেন করে শোনাবো। তবে চলো শুরু করা যাক ফ্রম সিরিজের গল্প। এপিসোড 1, লং ডেজ জার্নি ইনটু নাইট। এপিসোড শুরু হয় শেরিফ বয়েড স্টিভেন্সকে দেখিয়ে, যে সূর্যাস্তের ঠিক আগে বিকেলবেলা থেকেই হাতে বড় একটা ঘণ্টা নিয়ে ওদের ছোট্ট শহরটার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং সবাইকে যেন সন্ধে হওয়ার আগেই ঘরে ঢোকার জন্য ওয়ার্নিং দিচ্ছে, এবং প্রত্যেকে সেই ঘণ্টা শুনে যে যার বাড়ি চলে যাচ্ছে। এমনকি শহরের রেস্টুরেন্ট, হসপিটাল সব কিছুই সন্ধ্যের আগেই বন্ধ হয়ে যায়। এবং আমরা দেখি ওরা দরজা বন্ধ করার পর একটা পাথরের ট্যালিসম্যান বা কবজের মতন জিনিস ঘরের দরজার সামনে টানিয়ে রাখে। শেরিফ বয়েড পুরো শহরের লোককে ঘরে ঢুকিয়ে একটা হোমের দিকেও দূরবীন লাগিয়ে চেক করে নেয়, যেটা শহর থেকে একটু দূরে ছিল। সবাই ভিতরে চলে গেছে সেটা চেক করার পর ও নিজেও একটা পোস্ট অফিস লেখা ঘরের মধ্যে ঢুকে পড়ে। ঠিক এই ঘরেরই বাইরে একটা বোর্ডে লেখা ছিল, দুর্ঘটনাহীন 96 রাত। এই শহরেরই একটা বারে ফ্র্যাঙ্ক বলে এক ব্যক্তি অত্যধিক নেশা করে পড়েছিল। ঘরে তার বউ লরেন এবং মেয়ে মেগান অনেকক্ষণ অপেক্ষা করেও যখন ফ্র্যাঙ্ক ফিরে আসে না, তখন ওরা ফাইনালি দরজা বন্ধ করে কবচটা ঝুলিয়ে দেয়। এদিকে মেগান উপরের ঘরে ভগবানের কাছে প্রার্থনা করে শুতে যাচ্ছিল, যখন কেউ জানলায় টোকা মেরে বলে, মেগান, আমি তোমার দিদা, আমি তোমাকে খুব মিস করছি মেগান, জানলাটা খুলে দাও। এটা শুনে মেগানও জানলার কাজ খুলতেই দিদার রূপ বদলে গিয়ে একটা রাক্ষসে পরিণত হয়, আর সিন এখানেই কাট হয়ে যায়। এদিকে দিনের বেলা শহরের সেই বার থেকে ফ্র্যাঙ্ক হাসি মুখে বাড়ি ফিরে এলে দেখে ওর ঘরের সামনে অনেক লোক জমে গেছে। ফ্র্যাঙ্ক কিছু বোঝার আগেই রাগে ফুঁসতে ফুঁসতে শেরিফ বয়েড এসে ওকে চড় মেরে ওর কলার ধরে উপরে নিয়ে যায়। ও ফ্র্যাঙ্ককে বলে, একজন পুরুষ মানুষের দায়িত্ব তার পরিবারকে রক্ষা করা, আর সেই জায়গায় তুই মদ খেয়ে বাড়ে পড়েছিলি। ও ফ্র্যাঙ্ককে চেপে ধরে উপরের ঘরে নিয়ে যায়, যেটা একটা ভয়ঙ্কর দৃশ্য ছিল। সেই মনস্টার মেগান আর লরেনকে শুধু মেরেই ফেলেনি, বরং বুক থেকে পেট অবধি পাঁজরের হাড় ছাড়া আর সব কিছুই খেয়ে ফেলেছিল। বয়েড ওকে মেরেই ফেলতো, কিন্তু একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য ও কেনিকে বলে ফ্র্যাঙ্ককে আপাতত লক আপে পুরে রাখতে। কিছুক্ষণের মধ্যেই ওখানে পাদ্রিও চলে আসে এবং আমরা দেখি বয়েড ওদের বাড়িতে পড়ে থাকা কবচটা নিজের পকেটে ঢুকিয়ে রাখে। এরপর বয়েডকে আমরা সেই কলোনি হোমে যেতে দেখি, যেখানে ড্রাইভার ছিল ডনা বলে এক মহিলার উপর। এখানেই বয়েডের ছেলে ইলিস থাকতো, এবং ওরই মতন আরও অনেক লোক ছিল যারা শহরে নিজস্ব আলাদা বাড়ি চুজ না করে এই বাড়িতে একসাথে মিলেমিশে থাকবে বলে ঠিক করেছিল। ইলিস একজন পেইন্টার ছিল, আর ওর গার্লফ্রেন্ড ফাতিমার ছবি আঁকছিল। বয়েডকে দেখে ইলিসের থেকে বেশি ফাতিমা খুশি হয়। বয়েড ইলিসকে মেগান আর লরেনের কথা জানায় এবং ওদের ফিনারেলে যেতে বলে, কিন্তু ইলিসের হাবভাব দেখলে বোঝা যায় ও বয়েডকে দেখে বা ওর কথা শুনতে খুব একটা ইন্টারেস্টেড নয়। মানে বাবা আর ছেলের সম্পর্কটা খুব একটা ঠিক নেই। এর পেছনের কারণ কি সেটা আমরা কয়েকটা এপিসোড পরেই জানব। এবার সিন চেঞ্জ হয়ে সেই দিনই অন্য আরেকটা আরভি দেখানো হয়, যেখানে ছোট্ট একটা ফ্যামিলি, ম্যাথিউ ফ্যামিলিকে দেখানো হয়। এখানে মোট 4জন সদস্য ছিল, মা ট্যাবিথা, বাবা জিম, একজন টিনেজার মেয়ে জুলি এবং ছোট ছেলে ইথেন্স। ওরা সবাই মিলে কোথাও একটা ফ্যামিলি ট্রিপে যাচ্ছিল। জুলি তখন ইথেন্সকে মনস্টারের গল্প শুনিয়ে একটু ভয় দেখাচ্ছিল, আর বাচ্চা ছেলে ইথেন্সও ভয় পেয়ে যায়। কিন্তু ট্যাবিথা ওকে বোঝায় মনস্টার বলে কিছুই হয় না, তাই জুলি যা বলেছে সবটাই মিথ্যে। বেশ অনেকক্ষণ আরভি চালানোর পর
হঠাৎ করে ওরা এক জায়গায় আটকে যায়, কারণ ওখানে একটা বিরাট গাছ পড়েছিল। আরভি থেকে ওরা চারজনই বাইরে বেরোয় এবং ঘুরে অন্য রাস্তা ধরে যাওয়ার প্ল্যান করে। তখনই যেন অনেকগুলো রেভেন বার্ড বা কাক এসে ওদেরকে প্রায় ছেয়ে ফেলে, কিন্তু জিম ততক্ষণে আরভি নিয়ে অন্যদিকে বেরিয়ে পড়ে। জিম আরভিটাকে অন্য রাস্তায় ঢোকানোর অনেকক্ষণ পরেও হাইওয়েতে উঠতে পারে না। ওদের কারোর মোবাইলে সিগন্যালও ছিল না যে জিপিএসে একটা রাস্তা খুঁজে বের করবে। এমন সময়ে আমরা দেখি জিম সেই শহরটাতেই গাড়ি ঢুকিয়ে ফেলেছে, যেখানে তখন মেগান আর লরেনের ফিউনারাল চলছিল। এই রাস্তায় যেতে যেতে জিম, ইথেন সবাই অবাক হয়ে যায়, কারণ এই শহরের রাস্তাটাতে যে কটা গাড়ি দাঁড়িয়েছিল সবগুলোরই টায়ার ফ্ল্যাট হয়ে গেছিল। জিম অতগুলো লোককে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে রাস্তা জানার জন্য ওখানেই থেমে যায়। ফিউনারাল তখন প্রায় শেষ হয়ে গেছিল, তাই বয়েড এসে জিমকে জিজ্ঞেস করে ওর কিছু সাহায্য লাগবে কিনা। জিম তখন বয়েডকে হাইওয়ে যাওয়ার রাস্তা জিজ্ঞেস করে, কিন্তু বয়েড তাতে কেমন যেন ইতস্তত হয়ে যায়। ও শুধু বলে যেভাবে রাস্তা গেছে সেভাবে গেলেই ও হাইওয়েতে পৌঁছে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে জিম যতবারই ওই রাস্তা ফলো করে এগোয় ততবারই ওরা সেই একই শহরে পৌঁছে যায়। 3 বার একই জায়গায় পৌঁছানোর পর জিম, ট্যাবিথা দুজনেই খুব ফ্রাস্ট্রেটেড হয়ে উঠেছিল এবং বয়েড আর কেনিও ওদের আটকানোর জন্য রাস্তায় একটা স্পাইকওয়ালা স্ট্রিপ পেতে দিতে যাচ্ছিল। এদিকে জিম তার আগেই আরেকটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য আরভিটাকে রাস্তা থেকে সরাতে গিয়ে নিজেই গিয়ে একটা গাছে মেরে দেয়। এতে আরভিটা উল্টে যায় এবং জিমের সেভাবে না লাগলেও একটা গাছের ডাল ওকে সিটেই আটকে দিয়েছিল। ট্যাবিথা একদম অজ্ঞান হয়ে গিয়েছিল। জুলির পিঠেও বেশ জোরে লেগেছিল, যেও উঠে দাঁড়াতে পারছিল না। কিন্তু সব থেকে বেশি লেগেছিল ইথেনের। ওর থাইয়ের মধ্যে রডের মতন বা কাঠের টুকরোর মতন কিছু একটা ঢুকে গিয়েছিল। উল্টো দিকে ছোট গাড়িতে থাকা টবিও তখন বাইরে বেরিয়ে আসে। ওর মাথায়ও বেশ চোট লেগেছিল। টবি তাও গুটি গুটি পায়ে হেঁটে এগিয়ে যায় এবং সামনেই বয়েড আর কেনিকে দেখতে পেয়ে ওদেরকে সমস্ত কথা জানায়। বয়েড কেনিকে বলে আগে টবিকে হসপিটালে ক্রিস্টির কাছে নিয়ে যেতে এবং তারপর অ্যাক্সিডেন্ট স্পটে আসতে। এদিকে বয়েড অ্যাক্সিডেন্ট স্পটে পৌঁছে আগে টবির গাড়ি থেকে ওর বন্ধু জেডকে বেরোতে দেখতে পায়, যার প্রচণ্ড নেশা ছাড়া আর কোনো ক্ষতি হয়নি। জেডের তো ধারণাও ছিল না যে ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে বলে, তাই বয়েড ওকে গাড়ির সাথেই হ্যান্ডকাফ লাগিয়ে দেয় এবং ওখানেই দাঁড়াতে বলে। বয়েড এবার আরভির কাছে যায় এবং উপর থেকে দরজা খুলে ওদেরকে বের করার চেষ্টা করে। ও জুলিকে সবার আগে বের করার পরেই কেনি ওখানে পাদ্রি, এলিস আর ক্রিস্টিকে নিয়ে অ্যাক্সিডেন্ট স্পটে পৌঁছে যায়। ওরা ট্যাবিথা আর জিমকেও উদ্ধার করে, কিন্তু ইথেন্স অজ্ঞান হয়ে গিয়েছিল আর ওর প্রচণ্ড ব্লিডিংও হয়েছিল, তাই ওকে নড়ানো সম্ভব ছিল না। ক্রিস্টি আর বয়েড তাই ওকে আরভির মধ্যে রেখেই অপারেশন করবে বলে ঠিক করে, কারণ দিনের আলো শেষ হতে আর মাত্র 40 মিনিট বাকি। আর আরভিতে ওদের রক্ষা করবে বয়েডের পকেটে পড়ে থাকা সেই রক্ষা কবচ, যদিও ওটা মেগানের বাড়িতে সেরকম একটা কাজে লেগেছে বলে আমার মনে হয়নি। তবে বয়েড জিম আর ওর পরিবারকে শহরে চলে যেতে বলে, কারণ ওদেরও চোট লেগেছিল এবং রাতে এই জঙ্গলে থাকাটা একদমই ঠিক নয়। ওরা তখন বয়েডের সব কথা বুঝতে পারে না, কিন্তু ইথেনকে একা ওদের সাথে রেখে চলে যাবে না বলে জিম আরভিতেই থাকবে বলে ঠিক করে, কিন্তু ট্যাবিথা আর জুলি শহরে যাবে। এলিস, কেনি, পাদ্রি, ট্যাবিথা, জুলি আর জেড সবাইকে নিয়ে ট্রাকে বসিয়ে শহরের দিকে বেরিয়ে পড়ে। কিন্তু সমস্যা হলো কেনি সেই স্পাইকওয়ালা স্ট্রিপটা রাস্তা থেকে তুলতে ভুলে গেছিল, তাই কিছু দূর যেতে না যেতেই ওদের ট্রাকটারও টায়ার পাংচার হয়ে যায়। সন্ধে তখন ছুঁই ছুঁই। ওরা 3 জন তাই বাকি 3 জন আহতকে নিয়ে যতটা সম্ভব জোরে দৌড়ে শহরে পৌঁছানোর জন্য ঠিক করে। এদিকে আরভির ভিতর বয়েড, ক্রিস্টি আর জিম ল্যাম্প জ্বালিয়ে ইথেনের অপারেশন শুরু করবে ঠিক করে। বয়েড তখন আরভির কাঁচের জানলাগুলো যে কোনো কাপড় বা ব্ল্যাঙ্কেট দিয়ে ঢাকছিল এবং এক জায়গায় ওই কবচটা ঝুলিয়ে দিয়েছিল। জিম বয়েডের এই কাজগুলো দেখে অবাক হয়ে যায়। ও ওকে জিজ্ঞেস করে এগুলো বয়েড কেন করছে। তখন বয়েড বলে ও শুধু আরভিটাকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে। তখনই ইথেনের একবার জ্ঞান আসে, কিন্তু সাথে সাথে ওর সিজারও হয়
এবং বয়েড তখনই আশেপাশে অনেক রকম অদ্ভুত আওয়াজ পায় এবং বলে ওরা এসে গেছে। আর আমরা দেখি জঙ্গল থেকে বেরিয়ে অনেকগুলো মানুষের মতনই দেখতে কিছু একটা আরভিটাকে ঘিরে নিয়েছে। আরেকদিকে ক্রিস্টি টোবিকে হসপিটালে রেস্টে রেখেছিল সারার তত্ত্বাবধানে। সারা অনেকক্ষণ টোবিকে খুব স্বাভাবিকভাবে দেখেও রাখে, কিন্তু টোবি যখন ড্রিঙ্ক করে গাড়ি চালিয়ে এরম একটা অ্যাক্সিডেন্ট করার জন্য নিজেকে দোষারোপ করছিল, তখন স্যারার চোখ মুখ একদম চেঞ্জ হয়ে যায়। ও টোবিকে মুখে বলে এতে তোমার কোনো দোষ নেই, কিন্তু হঠাৎই ও একটা স্ক্রু ড্রাইভার টোবির গলায় ঢুকিয়ে ওকে মেরে ফেলে। আর এপিসোড 1 এখানেই শেষ হয়। এপিসোড 2 দ্য ওয়ে থিংস আর নাও। এপিসোডটা শুরু হয় আরভির সামনে থেকেই। বয়েড, ক্রিস্টি আর জিম সবাই শুনতে পায় বাইরে থেকে দরজা ঢুকে কেউ ওদের ডাকছে। জিম ভাবে কেনিরা ফেরত এসেছে ওদেরকে সাহায্য করার জন্য, তাই ও বয়েডের কথা উপেক্ষা করে দরজা খুলতে যায়, কিন্তু বয়েড ওকে চেপে ধরে এবং বোঝায় ওরা কেউ মানুষ নয়। সুস্থ থাকতে গেলে জিমকে বয়েডের কথা শুনতে হবে। বয়েড জিমকে বোঝায় এই জঙ্গলে কিছু অদ্ভুত শক্তি আছে যারা রাত হওয়ার সাথে সাথেই বাইরে বেরোয় এবং জীবিত মানুষকে নিজের শিকার বানায়, কিন্তু ঘরের দরজা জানলা বন্ধ রেখে এই রক্ষা কবচটা ঝুলিয়ে রাখলে এদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। এরা আপনজনদের রূপ ধরে আওয়াজ বের করে মানুষকে বিভ্রান্ত করে দরজা বা জানলা খোলার জন্য, কিন্তু সেই ডাকে সাড়া দিলে মৃত্যু অনিবার্য। জিম এই পুরো ব্যাপারটা মানতে পারে না। ইথেন ততক্ষণে আবার একটু স্টেবল হলে ক্রিস্টি জিমকে জিজ্ঞেস করে ওর এরমভাবে আগেও কখনো খিঁচুনি হয়েছে কিনা, কিন্তু জিম জানায় এরম কখনোই হয়নি। আরেকদিকে কেনি, এলিস আর পাদ্রি ওদের তিনজনকে নিয়ে সব থেকে কাছের গন্তব্য শহরের সেই কলোনি হোমের দিকে ছুটতে শুরু করে। ওরা ট্যাবিথা আর জুলিকে বলে যেই পেছন থেকে ডাকুক না কেন তাকে কোনো সাড়া না দিয়ে সোজা এগিয়ে যেতে হবে, কিন্তু বৃষ্টির মধ্যে চটিল শরীরে ওদের দৌড়ানোর জোর সেরকম একটা ছিল না। আর জেডের নেশার ঘোর এতই বেশি ছিল যে ও যেতে যেতে রাস্তায় পড়ে আবার অজ্ঞান হয়ে যায়, তাই কেনি আর পাদ্রি ওকে টেনে নিয়ে যেতে থাকে। এদিকে এলিস কলোনি হোমে পৌঁছে দরজা ঠুকলেও কেউ খুলতে চায় না, কারণ ভিতরের লোকের মনে হয় এরাও সেই মনস্টার। ফাতিমা তখন ডনাকে ডেকে আনে এবং ততক্ষণে হোমের বাইরে সত্যিই একদল মানুষরূপী মনস্টার পৌঁছে যায়, যার মধ্যে একজন জুলিকে ডেকে বলে ও ওকে চিনতে পারছে কিনা। কেনি ততক্ষণে এসে সেই ছেলেটাকে শ্যুট করে, কিন্তু ওর তাতে কিছুই যায় আসে না। ডনা এসে দরজা খুলে ওদের ছজনকেই ভিতরে ঢুকতে দেয়, কিন্তু ওরা ট্যাবিথা আর জুলির হাত বেঁধে ওদের আলাদা ঘরে নিয়ে যায়। এলিসও জেডকে একটা বেডে এনে বেঁধে রাখে। ডনা এরপর ট্যাবিথার সঙ্গে কথা বলতে আসে। ট্যাবিথা বারবার ওকে বলে ওকে ওর মেয়ে জুলির সাথে থাকতে দিতে, ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওরা কোনো ক্ষতি করতে এখানে আসেনি, তাও ওদের হাত এভাবে কেন বেঁধে রাখা হয়েছে। ডনা ট্যাবিথাকে শান্ত হতে বলে, কারণ ট্যাবিথা এখন যে পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতি এই শহরের প্রত্যেকটা মানুষই পেরিয়ে এসেছে এবং প্রত্যেকের রিয়াকশন এই অবস্থায় আলাদা আলাদা হয়, তাই সবার সেফটির জন্য ওদের হাত বেঁধে রাখা প্রয়োজন, কারণ ওদেরকেও এই শহরের কেউ চেনে না, তবে এখানকার একটি মানুষও ওদের ক্ষতি করতে চায় না। এদিকে জুলিও হাত বেঁধে আরেকটা ঘরে বসেছিল, যেখানে ভিক্টর বলে একটু অদ্ভুত এক ব্যক্তি আসে এবং জুলির সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলতে শুরু করে। ও জুলিকে বলছিল বহুদিন হয়ে গেছে এরকম কোনো ঘটনা ঘটেনি, জুলিরা নিশ্চয়ই কোনো স্পেশাল লোক ইত্যাদি, কিন্তু জুলি ভিক্টরকে প্রচণ্ড ভয় পাচ্ছিল। তখনই ফাতিমা এসে ভিক্টরকে ওখান থেকে যেতে বলে। ও জুলিকে একটু কমফর্ট দেয় এবং ওকে উপরে এলিসের রুমে নিয়ে যায় ওর পেন্টিংগুলো দেখাবে বলে। জুলিরও ফাতিমাকে ভালো লাগে। ফাতিমা জুলিকে বলে প্রথম রাতটা সবার জন্যই খুব ভয়ঙ্কর এবং আস্তে আস্তে সব কিছুই ওদের অভ্যাস হয়ে যাবে। ওরা এই মনস্টারদের ডাকে আর সাড়া না দিয়ে থাকতে শিখে যাবে। কথাটা সেই মুহূর্তে জুলির ভালো না লাগলেও ও ফাতিমাকে কোনো কিছুই উত্তর করে না। ওদিকে হসপিটালে সারা টোবিকে মারবার পর অনুশোচনা করতে থাকে। ও যেন কাউকে কাঁদতে কাঁদতে বলে আমি আর এসব করতে পারবো না, কিন্তু তারপরে ও স্ক্যালপেল দিয়ে সম্ভবত টোবির জিভ কেটে নেয়, যেটা আমাদের দেখানো হয় না। বাড়ি এসে স্নান করে সমস্ত রক্ত পরিষ্কার করে
ওর ভাই নেথানকে শুধু বলে ওর কাছে আর কোনো রাস্তা ছিল না ওদের কথা শোনা ছাড়া। সারার কথা সেই মুহূর্তে নেথান বুঝতে পারে না, কিন্তু ও বুঝতে পারে স্যারা নিশ্চয়ই কিছু খারাপ কাজ করেছে। এদিকে আমরা দেখি স্যারা শুধু টবিকে মেরে শান্ত হয়নি, ও হসপিটাল থেকে বেরোনোর সময় ওখানকার মেন গেট খুলে চলে গেছে। হসপিটালে নাইট ডিউটিতে কর্মরত জিনা যখন টবিকে খাবার দিতে এসে ওকে মৃত অবস্থায় দেখে এবং দরজায় মনস্টার দাঁড়িয়ে আছে দেখে, তখন জিনা ছুটে বেসমেন্টে কেনির বাবা বিং বা মিস্টার লিউ, যিনি ডিমেনশিয়ার পেশেন্ট ছিলেন, তার কাছে চলে যায় এবং সিন এখানেই কাট হয়। আরেকদিকে হোমের ইনচার্জ ডনা তখনও ট্যাবিথাকে ওদের এই জায়গায় আটকে যাওয়ার গল্প বলছিল। বছর 3 আগে ডনা ওর দিদি এক হান্টিং ট্রিপ থেকে ফেরার সময় রাস্তায় গাছ পড়ে থাকতে দেখে এবং এক ঝাঁক কাক দেখে এই শহরের রাস্তায় ঢুকে পড়েছিল। ডনার দিদি অত্যন্ত সাহসী ছিল। তখন সন্ধে নেমে যাওয়ায় শহরের বাইরে কোনো মানুষই ছিল না। ওরা বারবার একই রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু বেরোনোর রাস্তা পাচ্ছিল না। হঠাৎই রাস্তার মাঝে একজন ব্যক্তি এসে দাঁড়িয়ে পড়ে এবং ডনা ভেবেছিল ওর দিদি একে গাড়ি দিয়ে উড়িয়ে দেবে, কিন্তু ওর দিদি গাড়িটা থামিয়ে অনেকবার ওই লোকটাকে সরতে বলে। তারপরেও সেই ব্যক্তি ক্রিপি হাসি মুখে নিয়ে ওদের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। তখনই ডনার দিদি রেগে গাড়ি থেকে বেরোয় এবং ডনা তখন স্পষ্ট দেখতে পায় ওই ব্যক্তি একটা মনস্টারে পরিণত হয়েছে। ও নিজের ধারালো নখ দিয়েই ওর দিদির মাংসগুলো চিড়ে টেনে খুলে ফেলে। ডনা ভয়ে কোনো একটা বাড়ির সামনে ঝোপের মধ্যে দম বন্ধ করে লুকিয়ে থাকে। ও এত সাহসী ছিল না, তাই সেই রাতে ওর দিদির চিৎকার এখনও ওর কানে ভেসে আসে। ক্যামেরা আবার আরভিতে ফোকাস করে। সেই রাতের মনস্টারদের হাতছানির মধ্যে দিয়ে ক্রিস্টি ইথানের পা থেকে রড বের করে এবং সেলাই করে দেয়, আর ওকে সুস্থ হতেও সাহায্য করে। ওদের মধ্যে বিভিন্ন কথাবার্তা হওয়ায় এটা বোঝা যায় যে জিম একজন ইঞ্জিনিয়ার ছিল যে অ্যাডভেঞ্চার পার্কের বিভিন্ন রাইড ডিজাইন করত, এবং ক্রিস্টি একজন 3rd ইয়ার মেডিকেল স্টুডেন্ট ছিল। ওরা এখানেই আশেপাশে যা কিছু পায় তাই দিয়েই মানুষের সেবা শুশ্রূষা করার চেষ্টা করে। যাই হোক, ভোরের দিকে একটা দুঃস্বপ্ন দেখে ক্রিস্টির ঘুম ভাঙে, আর তখনই আরেকটা গাড়িতে পাদ্রি আর কেনি ট্যাবিথা আর জুলিকে নিয়ে চলে এসেছিল জিম আর ইথেনের কাছে। এখান থেকে কেনি ক্রিস্টিকে নিয়ে সোজা হসপিটালে চলে যায় ওর বাবার সঙ্গে দেখা করতে। হসপিটালে পৌঁছে সেখানকার দরজা খোলা দেখেই কেনির হৃদস্পন্দন প্রায় বন্ধ হয়ে যায় এবং ও যেটার ভয় পেয়েছিল ওকে সেই দৃশ্যই দেখতে হয়। কেনি সবসময় ভয় পেত ওর বাবার ডিমেনশিয়ার জন্য কোনো দিন না সে ভুল করে দরজা খুলে দেয় আর একটা দুর্ঘটনা ঘটে, আর আজ সেটাই হয়েছে বলে ও মনে করে। বয়েড এই 2 রাতের ঘটনার পর ওর অফিসের বাইরের বোর্ডে লেখা দুর্ঘটনামুক্ত 96 দিন কথাটা মুছে ফেলে। এদিকে ইথেনকে কলোনি হোমে আনার পর দেখা যায় ওর যখন সিজার এসেছিল তখন ও ভিক্টরকে দেখেছিল ছবি আঁকতে, এবং ওর ছবিতে ইথেনদের গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়ার পেইন্টিংও আছে, এবং সেই গাছ পাখি এই শহর সব কিছুই আছে। এমনকি ইথেন এখন সজ্ঞানে জানলার বাইরে সাদা জামা প্যান্ট পরা হোয়াইট বয়কেও দেখতে পাচ্ছে, যাকে একসময় ভিক্টর ছাড়া এই শহরের আর অন্য কেউ দেখতে পায়নি। হোয়াইট বয় ইথেনকে মুখে আঙুল রেখে চুপ থাকতে বলে, আর এপিসোড 2 এখানেই শেষ হয়। বন্ধুরা, তাহলে তোমরা বলো কেমন লাগলো তোমাদের ফ্রম সিরিজের প্রথম 2টো এপিসোড। আজকের ভিডিওতে এটুকুই। স্টে টিউনড ফর নেক্সট 2 এপিসোড। আজ তবে আসি। ভিডিও ভালো লাগলে প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।